মাই চ্যানেল জয়শ্রীজ ড্রিমস। অনেক দিন পর চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। লেটস গো। আজকে হচ্ছে মঙ্গলবারের এখন হচ্ছে এই দুপুরবেলা। আর কদিন ধরে আমাদের এখানে যা কারেন্ট যাচ্ছে, সিএসসি থেকে সব লাইন সারাচ্ছে, যার জন্য সকাল সেই 10টা থেকে কারেন্ট চলে যাচ্ছে, কোনোদিন 10টা কোনোদিন 10:30, আর কারেন্ট আস্তে আস্তে সেই 3টে বেজে যাচ্ছে। আর আজকে কি কি রান্না করেছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু কারেন্ট থাকছে না, ওই জন্য ঝটপট সকাল সকালই রান্নাটা করে নিয়েছি। আর আজকে সারা দিনটা কি করছি তোমাদের সাথে শেয়ার করব। এই যে টুইগিও চলে এসছে স্কুল থেকে, এখন টুইগি লাঞ্চ করছে। আর আমি এখন কি কি রান্না করেছি সেগুলো ঝটপট তোমাদেরকে দেখিয়ে তারপরে চান করতে যাব। আর চান করে রেডি হয়ে আমরা আজকে একটু বেরোনোর প্ল্যান আছে, তাই তো টুইগি? খাবারটা রেখে দাও। হ্যাঁ, যে টুইগিও কেমন খেয়ে নিচ্ছে। আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারবে, তাও বলে দিচ্ছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে, ইচ্ছা আছে ভিক্টোরিয়ায় যাওয়া। আর ওখানে গিয়ে একটু লাইট অ্যান্ড সাউন্ডটা আমাদের দেখার খুব ইচ্ছা। ভিক্টোরিয়া তো অনেকবারই গেছি, দেখা যাক, একটু ইচ্ছা আছে লাইট অ্যান্ড সাউন্ডটা দেখবো আজকে। চলো তাহলে। আজকে আমি রান্না করেছি, এখানে ভাত হয়ে গেছে আমার, আর এখানে করেছি হচ্ছে মাছের ঝোল। এটা টাটকা মাছের ঝোল করেছি, শিম গাজর আলু সব দিয়ে। আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজা আর করলা আলু ভাজা। আর এটা একটা বাঁধাকপির তরকারি করেছি, নিরামিষ বাঁধাকপির তরকারি। আর এখানে করছি হচ্ছে লাস্টে মাছের ঝাল। এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু। আর এখানে হচ্ছে একটা ডিম সেদ্ধ, ঈশানা টুইগি অর্ধেক করে খাবে, কারণ মাছ হয়েছে ওই জন্য। গুড ইভিনিং এভরিওয়ান। এখন হচ্ছে বিকেলবেলা, আর এখন বাজে হচ্ছে এই 3:45, আর আমরা রেডি হয়ে গেছি এখন বেরোনোর জন্য। আর দুপুরবেলা তো কারেন্ট ছিল না, তার মধ্যেই লাঞ্চ করে নিয়েছি আমরা। আর এখন চলো, কারেন্টও এসে গেছে। আর এখন দেখো রেডি হয়ে, টুইগিও রেডি হয়ে গেছে। এই দেখো টুইগিও রেডি হয়ে এখানে শুয়ে পড়েছে। টুইগির তো আজ স্কুল ছিল, এসে একটু টায়ার্ডও হয়ে গেছে, ও তো এসে ঘুমোয়। যাই হোক, চলো তাহলে এবার বেরোনো যাক। আমি এইটা পড়েছি আজকে। এখন আমরা বেরিয়ে পড়েছি। দেরি হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি নন্দনে। আর এখন ভিক্টোরিয়ায় জানি না যেতে পারবো কিনা, কারণ এত সন্ধে হয়ে এসেছে। আর এসেই টুইগি কিনে নিয়েছে দেখো পকোড়া। আর ওখানে আমরা গাড়ি পার্কিং করলাম। চলো এবার নন্দনে যাচ্ছি। চলো আমরা এখন এদিকে ঘুরছি, ঘুরে চলে এখন আমরা যাচ্ছি হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ডে টিকিট কাটবো, ওটা দেখার জন্য। খুব ভালো লাগছে এখানে এসে, আমরা খুব আনন্দ করছি। আর এই যে টুইগি তো বক বক করে যাচ্ছে। আমরা এখন চলে এসেছি ভিক্টোরিয়ার কাছে। এখানে লাইট অ্যান্ড সাউন্ডের 6টা থেকে টিকিট কাউন্টার খুলবে। এই যে টুইগি এখন ভিক্টোরিয়ার সামনে ফুচকা খাচ্ছে। আমরা এখন চলে এসেছি ভিক্টোরিয়ার। এখানে পাথরের এর উপর দিয়ে আমরা হাঁটছি এখন। রানী ভিক্টোরিয়া।
রাতের অন্ধকারে ভিক্টোরিয়া। আমরা রাত্রির বেলা খুব একটা আসিনি, এখানে লাইট অ্যান্ড সাউন্ড দেখবো বলেই এসেছি। খুব ভালো লাগছে, দারুণ সুন্দর লাগছে। এই যে টুইগি যশো হেঁটে হেঁটে আমরা এখন যাচ্ছি। ওয়াও, এই সাইডটা দিয়ে দেখো কি দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে এই দিকটা দিয়ে। কিনে নিয়েছি ঝালমুড়ি, ঝালমুড়িটা দারুণ করেছে। বল টুইগি, কিনলাম। আর এখানে টিকিট কাউন্টার, চলো ঝালমুড়িটা খাই। আর ওখানে টিকিট কাটছে ও যশো, আয় চলো। আমরা এখন এসে বসে পড়েছি টিকিট কেটে, লাইট অ্যান্ড সাউন্ড দেখবো বলে। ঠান্ডা আছে আজকে। ভারতের জন্য এই এক সুবর্ণ সুযোগ। ব্রিটিশ শাসনের সাথে আর কোনো সমঝোতা নয়। অল পাওয়ার টু ইন্ডিয়ান পিপল। সুভাষচন্দ্র বসুকে গ্রেপ্তার করে আবার জেলে বন্দী করা। সুভাষের পক্ষে লড়াই করা ক্রমশ কঠিন হয়ে উঠছিল। ব্রিটিশ সরকার কখনো তাকে জেলে পাঠাত, কখনো বিদেশে নির্বাসিত করত, কখনো বা নজরবন্দি করে। মাতৃভূমির মুক্তিই ছিল সুভাষের একমাত্র লক্ষ্য। তিনি জেলে বসেই পরিকল্পনা করতে লাগলেন কিভাবে দেশের বাইরে গিয়ে দেশের স্বাধীনতা আন্দোলনে গতি আনা যায়। ছোটবেলা থেকেই জিজ্ঞাসু মনে নানান প্রশ্ন উঠেছিল। বয়স যখন 15, স্বামী বিবেকানন্দের মতাদর্শের সঙ্গে তার পরিচয় হয়। সেই মতাদর্শ তার ব্যক্তিত্বে গভীর প্রভাব ফেলে। কেমব্রিজে শিক্ষাবর্ষের মধ্যখানে পৌঁছলেও যোগ দিতে অসুবিধা হল না। মেধাবী এবং পরিশ্রমী সুভাষ পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করলেন, কিন্তু মন তখন হাজারো দ্বন্দ্বে দোদুল্যমান। বাবার আদেশ পালন করব না মনের কথা? মাতৃভূমি আমায় ডাকছে, আমায় যেতেই হবে। সবাই আমাকে পাগল বলবে, বলুক, যে যা বলে আমায় বলুক। জন্মভূমির মুক্তির জন্য সমস্ত কষ্ট আমি মাথা পেতে নেব। আইসিএস এ ইস্তফা দিয়ে ফিরে এসে গান্ধীজির সাথে সাক্ষাৎ করলেন। গান্ধীজির পরামর্শ মতো দেখা করলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে। প্রথম সাক্ষাতেই সুভাষ বুঝতে পারলেন এতদিনে তার কাঙ্ক্ষিত গুরুর দেখা পেয়েছেন তিনি। সুভাষ চিত্তরঞ্জন দাসের শিষ্য হয়ে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন। মান্দালয় জেল নয়, যাতনা গৃহ ছিল। কাঠের তৈরি খাঁচা ছিল। ঝড় বাদলের দিনে বৃষ্টির জল ভেতরে প্রবেশ করত। বসার বা দাঁড়ানোর জায়গাও ছিল। ভগ্ন স্বাস্থ্য এবং নিউমোনিয়ার ঝাপটা সামলে 3 বছর পর সুভাষ এক বলিষ্ঠ নেতা রূপে জেলের বাইরে এলেন। গান্ধীজি যখন একান্তে চিন্তামগ্ন, তখন সুভাষ স্বাধীনতা আন্দোলনের গতি বজায় রাখতে অগ্রণী ভূমিকা নিলেন। মিল মজুরদের একজোট করলেন, সাইমন কমিশনের বিরোধিতা করলেন, বিদেশি দ্রব্য বর্জন করলেন। সুভাষ যুবক এবং শ্রমিকদের প্রিয় হয়ে উঠলেন। ওর উপস্থিতি সভায় উদ্যমের সঞ্চার করত। সুভাষ আবার গ্রেপ্তার হলেন। 1 বছর পর ছাড়া পেলেও আবার জেলে পাঠানো হলো। তবে এই দেখে আশ্বস্ত হলুম যে দেশের বোঝা তুমি নিজের কাঁধে তুলে নিয়েছ। দেশের স্বাধীনতা ও স্বদেশের চিত্তে নতুন প্রাণ সঞ্চারের পুণ্যব্রত তুমি নিয়েছ। তাই আমার নৃত্যনাটিকা তাসের দেশ আমি তোমায় উৎসর্গ করলুম। সন 1941, দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাল সময়। সুভাষ তখন ইউরোপে ছিলেন। সেখানে উপস্থিত ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির স্থাপনা করলেন। রেডিওর মতো আধুনিক সঞ্চার মাধ্যমকে সংগ্রামের মাধ্যম হিসেবে ব্যবহার করলেন। হাতিয়ারের শক্তিতে এবং রক্তের বিনিময়ে তোমাদের দেশের জন্য স্বাধীনতা অর্জন করতে হবে। স্বাধীন ভারতে তোমাদেরই গড়তে হবে স্থায়ী সৈন্যবাহিনী, যারা এমন মজবুত সুরক্ষা বলয়ে ভারতকে ঘিরে রাখবে যাতে আর কোনোদিন ভারতের পায়ে কেউ পরাধীনতার বেড়ি না পরাতে পারে। আমার বীর সৈনিকেরা, তোমাদের একমাত্র মন্ত্র হওয়া উচিত, দিল্লি চলো। আজাদ হিন্দ ফৌজ তখন অসম্পূর্ণ।
দেশের জনসংখ্যার অর্ধেকের অংশগ্রহণ ছাড়া সংগ্রাম অসম্ভব ছিল। সুভাষ রানী ঝাঁসি রেজিমেন্ট গঠন করলেন। আংশিক জয়লাভের পরেও আজাদ হিন্দ ফৌজিদের পিছিয়ে আসতে হল। আকাশ থেকে আমেরিকান বোমারু বিমান আগুন বৃষ্টি করছিল। আজাদ হিন্দ ফৌজের 25,000 সৈন্য শহীদ। নেতাজিকে বাকি ফৌজ নিয়ে ব্যাংককে ফিরে আসতে হলো। যেদিন ভারতের স্বাধীনতার ইতিহাস লেখা হবে, সেদিন আজাদ হিন্দ ফৌজের নাম তাতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ইম্ফল এবং কোহিমার লড়াইয়ের পর আমাদের স্বাধীনতা সংগ্রামের এই শৌর্যময় অধ্যায় শেষ হল। আর দুর্ভাগ্যজনকভাবে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে নেতাজির নির্ভীক অভিযানে কিন্তু মানুষের মনে নেতাজি তখনও জীবিত। ভারতীয়দের এই বিশ্বাস ইংরেজদের মনে ভয়ের সঞ্চার করে। কি ঠান্ডা লাগছে। আমাদের এখন লাইটিং সাউন্ড দেখা হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। খুব ঠান্ডা লাগছে। আজকে যে লাইট অ্যান্ড সাউন্ড এটা দেখলাম আমরা ভিক্টোরিয়াতে, দারুণ সুন্দর, খুব সুন্দর। আর তোমরাও মানে যারা যারা এখনো দেখোনি তারাও এসে দেখতে পারো, খুব হয়ে গেল। খুব ভালো, আজকের দিনটা আমরা খুব ভালোভাবে আনন্দ করলাম। চলো তাহলে এবার বাড়ি যাওয়া যাক। রাত্রিবেলা, আর দেখো এখানে যশোর শুয়ে পড়েছে, মা বসে আছে, এবার বিছানাও করা হবে। আর চলো আজকে তো সারা দিনটা আমরা, এই যে টুইকে এখনো ঘুমোয়নি, আজকে তো সারা দিনটা আমরা খুব আনন্দ করলাম, দারুণ মজা করলাম। আর একটু ঘুরতে গেলে বাচ্চাদেরও খুব ভালো লাগে। এই যে আর তারপরে এসে তো মানে একটু বেশ কড়া করে আদা দিয়ে চা করেছিলাম। তারপরে ডিনার করাও তো সবার হয়ে গেছে। ডিনারে তো আজকে বাঁধাকপির তরকারি, রুটি, পেঁয়াজ কলি আলু ভাজা, মিষ্টি এইসবই খেয়েছি। আর এখন এবার আমরা শুতে যাব, এখন বাজে হচ্ছে 12টা। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে কি বলবো সাবস্ক্রাইব করবে, আর লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর প্লিজ তোমরা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।